অসংখ্য সেনাবাহিনী অফিসার মারা গেলেন, তাদেরকে শাহাদাত বরণ করলেন তারা, কিন্তু সেই আইন মিলিটারি আইন আসলে বিচারটা হলো। আচ্ছা, 2013 সালের পরে 2013-তে 153 ডেথ পেনাল্টি হলো এবং 160 জনের মতন যাবজ্জীবন কারাদণ্ড হলো। 2017 সালে তারপরে সেই মামলাটি গেল হাইকোর্ট ডিভিশন, এবং হাইকোর্ট ডিভিশন ফাঁসির রায় বহাল রাখলো 139 এবং 146 লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট। 2017 রায় দেওয়ার পরে 2020 সালে প্রথমবারের মতন হাইকোর্ট ডিভিশনের 30,000 পাতার রায় আমরা পেলাম, এবং যখন কিনা 30,000 পাতার রায় পেলাম, এটার পরেও কতগুলো বছর চলে গেল, কিন্তু অ্যাপেলেট ডিভিশনে কোনোভাবেই আমরা জানা গেল না যে এখন মামলা অবস্থাটা কি। এবং আপনারা অবাক হয়ে যাবেন যে 2013 সাল থেকে শুরু করে এই পর্যন্ত পাবলিক প্রসিকিউটরস অফিস এবং অ্যাটর্নি জেনারেলস অফিস, যারা কিনা সরকার পক্ষের আইনজীবী, যাদের ক্লায়েন্ট আমরা, যারা ভুক্তভোগী পরিবার, আমাদের সাথে কোনো ধরনের কমিউনিকেশন রাখা হয়নি। আমরা কোনোভাবেই জানতাম না যে মামলার আসলে অবস্থা কি, কি অবস্থায় আছে, বিচার আদৌ হচ্ছে কি হচ্ছে না, এই বিভ্রান্তি একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে দেশের মানুষ আসলে কিছুই জানে না। 25শে ফেব্রুয়ারি আসার সঙ্গে সঙ্গে তখন অ্যাটর্নি জেনারেল অফিস থেকে একটা হয়তো স্টেটমেন্ট দেওয়া হয় যে এই অবস্থায় এই মুহূর্তে আছে। এখন অ্যাটর্নি জেনারেল অফিস এবং পাবলিক প্রসিকিউটর, যারা কিনা সরকার পক্ষের আইনজীবী, আমাদের কে কখনোই কিছু নিয়ে আপডেট কেন দেয়নি? খুব স্বাভাবিকভাবে যেটা হয় সেটা হচ্ছে যে সরকার পক্ষের আইনজীবী, আমাদের আইনজীবী, যেখানে কিনা তৎকালীন সরকারই এরকম একটা হত্যাযজ্ঞ ঘটিয়েছে। আইনটা আপনারা শুধু চিন্তা করেন যে আমাদের আইনজীবী হচ্ছে কি সরকার পক্ষের আইনজীবী, এবং সরকার আসলে এরকম একটা হত্যাযজ্ঞ ঘটিয়েছে। পরবর্তীতে একটা সময় এর মধ্যে আমি অ্যাডভোকেট হওয়ার সুবাদে একজন পাবলিক প্রসিকিউটরকে আমি জিজ্ঞেস করলাম যে আঙ্কেল, আমি একজন অ্যাডভোকেট, আমি আমার বাবার জন্য এটা করব, আমি মনোযোগ দিয়ে এটা পড়াশোনা করব, আমাকে আপনারা একটু সঙ্গে নেন। বলে না 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 বাবা, তুমি তো চাকরি করো ইউনিভার্সিটিতে, ওখানে সম্মানের জায়গায় আছো, অসুবিধা নেই, হয়ে যাবে। তার মানে একেবারে আমাকে অ্যাভয়েড করা হলো। পরবর্তীতে এখন এই যে এই কেসটা যেটা আছে, এতগুলো ডেথ পেনাল্টি, এটা নিয়ে কি আসলে শহীদ পরিবারের মধ্যে আমাদের কি খুব বেশি কিছু যায় আসে? আসলে না। কারণ আসলে পর্দার আড়ালে রয়ে যাওয়া যে সমস্ত ষড়যন্ত্রকারী, তারা তো আসলে ক্ষমতায় ছিল, তারা তো বাইরেই শুধু ছিল না, তারা মোটামুটি ভাবে ক্ষমতায় ছিল, এবং সেই সময় তারা প্রভাবিত করত আইনজীবীদেরকে, প্রভাবিত করত সাংবাদিকদেরকে। শুধু আইনজীবী কেন, আমার নিজস্ব একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলি আপনাদেরকে। আমি একটা মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের শিক্ষক, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক উনি। আমি ক্রিমিনোলজি মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়েছিলাম, উনি আমার থিসিস সুপারভাইজার ছিলেন। মাস্টার্স প্রোগ্রামটা ছিল হচ্ছে কি অপরাধ বিজ্ঞান নিয়ে। আমি অপরাধ বিজ্ঞানের থিসিসে চেয়েছিলাম বিডিআর পিলখানা নিয়ে আমি একটা কাজ করতে, কিন্তু সেই শিক্ষক কেমন শিক্ষক, কতটা নিম্ন, মানে তার চিন্তা ভাবনা। উনি কি বললেন, সাকিব আমি এটা নিয়ে তোমাকে থিসিস সুপারভাইজ করতে পারবো না, আর না হলে আমি তো হাউস কিপার করতে পারবো না। এখন উনি এখনো আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের